স্যার আপনি এক্সট্রিমলি সরি স্যার। স্যার স্যার আপনি একটা ইনফর্ম করেননি কেন আমাকে? আপনি আসবেন জানলে তো আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না প্লিজ। জানোইনি কে? নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গার্ডটিও অবাক হয়ে গেল। আরে স্যার সরি স্যার, এক্সট্রিমলি সরি, আপনি আমার সঙ্গে আসবেন। সরি স্যার, সরি ভুল হয়ে গেছে স্যার। সালাম স্যার। নীল কি তবে আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর। সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না। এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দেন? এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল। আর ওর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয়, আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল, কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী। নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল। সবাই ওকে অপমান করত। ওই বাড়িতে না ও ঠিক মতো খাবার পেত, আর না ওর কোনো আলাদা ঘর ছিল। কখনো কার্পেটের উপর ঘুমোতো, তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো। হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান। কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফটগুলো দেখাতো, তখন লজ্জায় ওর ভিতরটা পুড়ে ছাই হয়ে যেত। এই যে শোনো, নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে। আর গিফট যেন দামি হয়, হ্যাঁ মানে খুব দামি, কয়েক লাখ টাকা। ওকে? কয়েক লাখ টাকা? কিন্তু অদ্রিতা, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব? এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না? স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল।
দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয়। আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল, তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল। এই ফোনটা মানে এটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা। তুমি এটা পেলে কোথা থেকে? আসলে এটা অরিজিনাল নয়। আমি ওই ফোনটারই একটা কপি এনেছি। কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয়, কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল। পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল। এই ফোনটা একটু দেখুন না প্লিজ। ওয়াও, আচ্ছা ম্যাম, আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু? কে মিস্টার রয় চৌধুরী? ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন? হ্যাঁ। না না, আমি ওনাকে চিনি না। আমি কেন, আমার মনে হয় কেউই ওনাকে চেনে না। বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না। আমিও কোনোদিন ওনাকে দেখিনি, কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন? অ্যাকচুয়ালি ম্যাম, আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন। এই কাটিং, এই ডিজাইন, এই লোগো, এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা, যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। সেতুরে জিজ্ঞেস করছি ম্যাম, আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন? তবে কি নীলে মিস্টার রয় চৌধুরী, নাকি নীল এই ফোনটা চুরি করেছে? বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো? নীলের সত্যিটা তাহলে কি? আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে, তবে ও নিজের শ্বশুর বাড়িতে খরচামাই হয়েই বা থাকে কেন? আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল, তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল। কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল। নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে। কটা বাজে রে? আমার খুব লেট হয়ে গেছে, বুঝলি? তোরা খেল, ঠিক আছে? তোরা খেল, আমি আসছি। নীল, জল পড়ছে না কেন? দেখো না। নীল, নীল, নীল কোথায় গেল? নীল, নীল, নীলকে ডাকছে কেন বলতো? ওইদিকে বাড়িতে আদ্রিতা আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। মা তোমাকে কিছু বলে গেছে নীল? হ্যাঁ, কোথায় গেছে ও? না, আমি ওর কোনো খোঁজ খবর রাখি না। এবার একটা কথা মনে হচ্ছে, ওকে না এবার একটু শীতে করতে হবে। একটা কাজে যদি আসতো ছেলেটা, যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায়। আমি ওকে বলেছিলাম R&B গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে, আনেনি। আনেনি। আজকেও ভালো করে অফিসে নিয়ে যাব, ভ্যানিশ হয়ে গেল। কোথায় গেল কে জানে? আমার ভাগ্যেই জুটেছে এরকম একটা ছেলে। এই যে তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে? এটা আবার কি বলছিস? আমার কি দোষ? দেখ, ওই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি। যা করেছে তোর বাবা করেছে, এটা আমার কোনো দোষ। তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো, কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয় মনে করল। এই যে লাট সাহেব ফিরলেন রাজকার্য করে। এদিকে এসো, তোমার ফাঁকিবাজির আলোচনাই এখানে চলছে। মা প্লিজ থাক, মা থাক, ভাল লাগছে না। এমনিতেই অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে, আর বিজন আমার ওয়েটও করছে। বিজনের নাম শুনেই নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল।
আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল, আরে যে এই ছেলেটার মতো আর একটা ফাঁকি বাজনা তুমি পাবে না। তুমি কেন দাঁড়িয়ে আছো? এই যে শোনো 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 শোনো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আমি বলেছিলাম আর.এন. গোল্ড ডায়মন্ড তোমার সেটটা তুলেছো, তোলোনি তো। এইটা চাই না আমার। তুমি আমার সাথে অফিসে যাবে, ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে। তোমার জন্য সবসময় লেট হয়ে যাবে, তোমার জন্য রক্ত লাগে। আর ব্যাগটা নিয়ে ওর পেছন পেছন কোথায় যাচ্ছ? যা দিয়ে ওখানে রেখে এসো। নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করতো না। সত্য সব অপদার্থ। কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল। আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে। নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল। চলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ফাইলগুলো নিয়ে ভেতরে এসো। আদ্রিতা যখন ওর ক্যাবিনে পৌঁছলো তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে। কোথায় ছিলে বলো? আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি। এই লোকটার কি কোনো কাজকর্ম নেই? 1 ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে। সরি বিজন, আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সবসময় লেট হয়ে যায়। আদ্রিতার কথা শোনার পর বিজনের 1 ঘন্টা অপেক্ষা করার অভিযোগ 1 মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল। কি হলো? হাসছো কেন? লটারি পেলে নাকি? লটারি? হ্যাঁ, তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাম। তবে তার থেকে কিঞ্চিত কম দামি একটা গিফট আমি তোমার জন্য এনেছি। This is a rare diamond necklace for you. এটা আমার জন্য? সত্যি? এই শহরে এটা খুঁজে পাওয়া খুব বিরল। Just like you. Like it? থ্যাংক ইউ। You're welcome. থ্যাংক ইউ ফর দ্য গিফট। আসি তাহলে এখন। আদ্রিতা, আমি আজ পর্যন্ত তোমাকে কোনো রকম উপদেশ দিইনি, কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। এই যে এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে। এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না। ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে। আদ্রিতা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য আসল রেয়ার একটা হীরের গয়না এনে দেবো, এর চেয়েও দামি, এর চেয়ে অনেক অনেক বেশি দামি। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো তোমাকে। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে। নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল। আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি? না না, এটা আমি কি ভাবছি? বিজন আমার বিজনেস পার্টনার, ও আমাদের মেইন ইনভেস্টর। নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক আউট করে গেলে কি হবে? না 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 না, নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না। আমার নীলকে নয়, আমার বিজনকে প্রয়োজন। এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের ওপর রাগ হতে শুরু করে। আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায়। আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে। হাউ ডে ইউ! তোমার এত বড় সাহস! হ্যাঁ, তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকেই এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে? তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে।
সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, রাইট নাও। গেট আউট। নীল আদ্রিতার এই কথার কোনো উত্তর দিল না। নীল জানতো যে ও যতই কথা বাড়াবে আদ্রিতা ততই বেশি রেগে যাবে। আদ্রিতা যেন তেন ভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানেই শেষ করার চেষ্টা করলো, কিন্তু ও তো জানতো না যে ব্যাপারটা তখন সবে শুরু হয়েছে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কালা নাকি? আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি? কত বড় সাহস রে তোর! নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি না। তোর এই গরিবের পারফিউম, সস্তা শার্ট, পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস? তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত। জিরো, বিগ জিরো। সালা খরচা মাই। চল। নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না, কিন্তু যখন কেউ অন্যের নীরবতা সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন। নীল আঙুল তুলে পেছনের দিকে ইশারা করে। প্রথম কথা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও আমার স্ত্রী। তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই। ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব। তাই এসব ফ্রডগিরি বন্ধ করো। আর দ্বিতীয় কথা, যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না। নীল বিজনকে তার সোয়াগ দেখিয়ে বেরিয়ে গেল। আদ্রিতার রাগে গজগজ করছিল। ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল। ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল। গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না। আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল। কি যে করবেও সেইটাই বুঝে উঠতে পারছিল না। তারপর বিজনের সাথে ওর দেখা হলো, আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো। বিজন একটা খুব বড় পরিবারের সদস্য। আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয়, সাথে বড় ইনভেস্টরও। আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনো চলছে। এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন। বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল, কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল। জাস্ট কি দরকার ছিল বুঝতে পারছি না। কি দরকার ছিল নীলের বিজনকে এতগুলো কথা শোনানোর? এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না, আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না। কি করব? এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে? ভুল করে যদি বিজন ওর টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে। তারপর কি হবে? সেন পরিবারের দেখভাল কে করবে? এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের উপরেও রেগে গেল। আসলে দোষটা ওর নিজেরই। আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল? নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল? আর যদি সে নীলকে সাথে করে না আনতো তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকতো। প্যামেলা, আমি মিটিংয়ে বেরোবো, আমার চেঞ্জটা একটু নিয়ে এসো প্লিজ। থ্যাংক ইউ। আর অন্যদিকে সেন কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ফুরফুরে লাগছিল। তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনটা ছিল মিস্টার রায় চৌধুরী। তিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেসম্যান। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি একজন বিশেষ লোককে
লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো। ঠিক আছে, আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে। প্রথমটা, আমার জন্য একটা রেয়ার হীরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে। আর দ্বিতীয়টা, আমি আপনাকে টেক্সট করছি, এটাও কিন্তু একই রকম জরুরি। এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি, কিছু জামা কাপড় কেন, যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও, আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই। তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে, আমি সেটা চাই না। যখনই দেখি তখনই তুমি ভিকিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো। আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল, আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল। নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল। গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয়, এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা। আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন। কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। যখন নীল সেখানে পৌঁছলো, পুলভিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো। নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তখনই হঠাৎ একটা মেসেজ এলো। আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের রিইউনিয়নেও যেতে হতো। গ্র্যাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোন কলেজ বা স্কুলের রিইউনিয়নে যাচ্ছে। এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি। নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগলো, যাদের সাথে ও স্কুলে মজা করত। আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে। আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে। আসলে সোহিনীকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত। অন্যদিকে সেম কর্পোরেশনে ইনভেস্টরদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায়নি। তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল। ভাই, পৃথিবীতে এমন লোকও আছে, কি দেমাগ দেখলি? হ্যাঁ, কাজকর্ম তো কিছু করার নেই, আর কিছু করেও না। হ্যাঁ, শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে। এই 1 বছরে না কিচ্ছু বদলায়নি। আরে আমি তো ভেবেছিলাম যে এর সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই, কিন্তু না, এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচছে। আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো। আর বিয়ে তো অনেক পরের কথা, 2 বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না। হ্যাঁ, আমার তো ভাবলে কিরকম অবাক যা লাগছে। বলেছিস। অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরো রাগ হলো। আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল। ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে। আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে। এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে। আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা, তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে। তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি, আর তোমার কাছে বিয়ের কোনো শর্তও রাখিনি।
কিন্তু কিন্তু তুমি না আমার সাথে কি করলে? এই গাধাটার সাথে আমাকে বিয়ে দিলে। আমার আমার জীবনটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি যদি একটু জানতাম যে ও ও কিছু করে না, ঘর চাপাই হয়ে থাকবে, এইসব কাজকর্ম করে, তাহলে আমি কোনোদিনই বিয়েতে রাজি হতাম না বাবা, কোনোদিন না, কোনোদিন। আমি তো সবসময় ভাবতাম যে বাবা মারা তাদের সন্তানের ভালো চায়, কল্যাণ চায়, তাদের জন্য চিন্তা করে। কিন্তু কিন্তু বাবা, তুমি আমার জন্য একটু চিন্তা করোনি। তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছিলে, শেষ ইচ্ছাটুকু রাখতে চেয়েছিলে, পালন করা হয়ে গেছে, আর আমাদের তুমি ছেড়ে চলে গেলে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। অন্যদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো। হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল। ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত। নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছলো, ওর পুরনো জামা কাপড়, পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল। থাম থাম, এই কোথায় যাচ্ছিস শালা ভিখিরি? না না দাদা, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এই হোটেলেই এসেছি। শালা মিথ্যে কথা বলার জায়গা পাস না? হ্যাঁ, মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তো দেখতিস। এটা একটা প্রাইম হোটেল, বুঝেছিস? এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে। শালা তোর মতো একটা ভিখিরি একটা ফ্যাট প্যাটে আওয়াজ বের করা বাইক নিয়ে চলে এসেছিস, আর আমি তোকে ঢুকতে দেবো না দাদা, আমাকে ইনভাইট করা হয়েছে। আমাকে শুনুন, শুনুন না, আরে চল, আমাকে একবার ঢুকতে দিন আমাকে। নীল পড়ে যেতেই একটা দামি গাড়ি ওখানে এসে দাঁড়ালো। এই গাড়িটি আর অন্য কারো নয়, হোটেল প্রাইমের মালিক মিস্টার খান্নার ছিল। কি হচ্ছে কি এটা? হোটেলের গেটের সামনে এসব এসব ক্যাশ চলছে এখানে। হোটেলের বদনাম হবে না এতে? স্যার দেখুন না, এই যে ভিখিরিটা হোটেলে ঢুকতে যাচ্ছে, আমি বারণ করছি, শুনছে না স্যার। খারাপ, আপনি কি করতে আছেন? কে কি হচ্ছে দেখি দেখি কে? মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন, আর ওনার মুখটা হাঁ হয়ে গেল। নীল স্যার, আপনি? এক্সট্রিমলি সরি স্যার। স্যার স্যার, আপনি একটা ইনফর্ম করেননি কেন আমাকে? আপনি আসবেন জানলে তো আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে। ছি 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 ছি। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না প্লিজ। জানোইনি কে? নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গার্ডটিও অবাক হয়ে গেল। আরে স্যার, সরি স্যার, এক্সট্রিমলি সরি, আপনি আমার সঙ্গে আসবেন। সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে স্যার। সালাম স্যার। নীল কি তবে পর্ব 1, ঘর জামাই। শেষ পর্যন্ত কিনা একটা পেন। উফ, সত্যি জিজু তুমি পারো বটে। অট্ট হাসিতে ফেটে পড়ল অর্পিতা। নীলের স্ত্রী আদ্রিতার কাকাতো বোন সে। অর্পিতার তালে তাল মিলিয়ে নীলের শাশুড়ি চিত্রাও বলে উঠল, এতগুলো লোক উপহার পাঠিয়েছে, কিন্তু তোমার মতো ভিখিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে, সেটা ঠিক ভাবতে পারেনি নীল। পরপর বাক্যবাণে জর্জরিত হয়ে নীল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নীলকে থামিয়ে ঝংকার দিয়ে উঠল আদ্রিতা। আমি তোমার আতলামি মার্কা কথা শুনতে চাই না। একটা ঠিকঠাক গিফট কিনে দেওয়ার মুরদ নেই, আবার বড় বড় কথা। লুজার একটা। আদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে। সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে।
এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক। দিদিমণি, এই উপহারটা বিজন দাদাবাবু পাঠিয়েছেন। বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠল, তেমনি নীলের চোখে ফুটে উঠল রাগ। আদ্রিতার ইনভেস্টর কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল। আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। কনগ্রাচুলেশনস আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এই সব কিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য। ও ভালো লোক নয়। আদ্রিতাকে সাবধান করে বলে উঠল নীল, কিন্তু ওর সাবধানতার ফল হলো উল্টো। তেলে বেগুনে জ্বলে উঠল সবাই। নিজের পকেট গড়ের মাঠ, এদিকে অন্যের গিফট দেখে হিংসেতে জ্বলে যাচ্ছে। ব্যঙ্গ করে বলল চিত্রা। হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদ্রিতা। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই ড্রেসটার দাম 50,000 টাকা। আজ সন্ধে 7টার আগে এমন একটা ড্রেস কিনে দাও, আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করব। বিজনের সঙ্গে ডিনারেও যাব না। পারবে? এইবার আর চুপ করে থাকতে পারল না নীল। নিজের দাম্পত্যকে বাঁচাতে সে মরিয়া হয়ে বলে উঠল, পারবো। শুধু দোহাই তোমাকে, ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না। কথাটা যেন মনে থাকে। কাজটা করতে না পারলে কিন্তু তোমাকে ঘুঁটের মালা পরাবো। চিত্রাও নিজের রাগ উগরে দিল নীলের প্রতি। এটি সেন পরিবার, শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার। তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ পরম নিন্দুকেও দেবে না। এই বাড়িতে রোজ সকালে তুচ্ছ কারণে অশান্তি বেঁধে যায়, আর প্রত্যেক অশান্তির দায় শেষ পর্যন্ত নীলের ঘাড়ে গিয়ে পড়ে। অপমান সহ্য করেও নীল কোথাও যায় না, ঘর জামাই হয়ে পড়ে থাকে। কারণ ও জানে পরিবার ভাঙার যন্ত্রণা। পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়েই নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই। কিন্তু যার পকেটে মাত্র 50 টাকা, যে গত 2 বছর শ্বশুর বাড়ির অন্নে প্রতিপালিত, সে কিভাবে একদিনে রোজগার করবে 50,000 টাকা? রাস্তায় যাকেই দেখে তাকে হন্যে হয়ে জিজ্ঞেস করে নীল, একটা কাজ দিতে পারেন দাদা? আমার টাকার বড্ড দরকার। কেউ তাকে পাগল বলে এড়িয়ে যায়, কেউ বা আবার মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয়। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের। সেখানে লেখা আছে, রক্তদান জীবনদান। এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল জানতো পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল, ও নেগেটিভ। বাজারে এর চাহিদা প্রবল। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল। নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে। এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে। ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো 2 বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল 30,000 টাকা। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে, কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না। 30,000 টাকা নিয়েই নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে। ওখান থেকে দেওয়া ডিম কলাটা খেতে গিয়ে দেখলো রাস্তায় বসে থাকা এক ভিখারি বাচ্চা ওর দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে। খাবারটা আর মুখে তুলতে পারল না নীল। হাসি মুখে তা বাচ্চাটাকে দিয়ে এগিয়ে গেল। পেটে একটা দানাও পড়ল না তার। মাথাটা খুব ঘুরছিল, পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে। কিন্তু হাত ঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল। এখন দুপুর 2টো, হাতে মাত্র কয়েক ঘন্টা। নিজের বউকে সেই বিজন রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য নীলের চাই আরো 20,000 টাকা। এভাবেই ঘুরতে ঘুরতে 3টে বেজে গেল। একে আদ্রিতার কাছে মুখ দেখাতে না পারার দুশ্চিন্তা, তার উপর দুপুরবেলার সূর্যের তেজ। হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সোজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারল সে। তারপর আর কিছু মনে নেই। কিছুক্ষণ পর চোখ মেলে নীল দেখল রাস্তার মাঝখানে পড়ে আছে সে। চারপাশে অনেক লোক। ফুড ট্রাকের মালিক কমলবাবুর রাগত গলায় বলে চলেছে, কি সব উটকো লোক এসে পড়ে। এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি, তার উপর আবার এসব ঝামেলা। এ তো উঠে পড়েছে। এখন আমি চলি। এদিকে ঘড়ির দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল। 3:30 বাজে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কমলবাবুর পা চেপে ধরল সে। ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার দাদা। 20,000 টাকা জোগাড় করতে হবে। নীলকে এমন কাকুতি মিনতি করতে দেখে লোকটা অবাক। মাথা ফেটে রক্ত পড়ছে, আর এ কিনা তার মধ্যেই কাজ চাইছে। কমলবাবু পা ছাড়িয়ে বলল, বেশ বেশ, একটা কিটি পার্টি আছে, সেখানে লোকেদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এই সব পারবেন আপনি? তবে অত দিতে পারবো না,
15,000 দেব, চলবে? এ তো মেঘ না চাইতেই জল। প্রস্তাবটা লুফে নিল নীল। টলমল পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের কিটি পার্টি চলছিল। সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল। জায়গাটা ডেকোরেট করে খাবার পরিবেশন করতে যাবে এমন সময় নীল দেখল আদ্রিতার মা চিত্রা এবং কাকাতো বোন অর্পিতাও এসেছে সেখানে। ওদের দেখে প্রমাদ গুনল নীল। এরা দুজন নীলকে দেখতে পেলে আর রক্ষে নেই, হয়তো এমন ঝামেলা করবে যে কমলবাবু ওকে টাকাটাই দেবে না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কি করবে ভাবছিল নীল। তখন কমলবাবু পেছন থেকে তাড়া লাগালো। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? খাবার সার্ভ করো। কাঁপা কাঁপা পায়ে পা বাড়াতেই কমলবাবু বলে উঠল, আরে মাস্ক ছাড়ে যাচ্ছ কেন? এসব বড় লোকেরা ভীষণ হেলথ কনসিয়াস হয়। কমলবাবুর বকুনিতে যেন আশার আলো দেখতে পেল নীল। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে। তারপর মদের পেগ বানিয়ে লোকের এঁটো কাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে 20,000 টাকা জোগাড় করে নিল সে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। ভাবল, আদ্রিতা, আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি। সাউথ কলকাতার 5খানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করলো নীল। যেন মনে মনে দেখতে পেল আদ্রিতাকে, কি অপরূপা সুন্দরী লাগছে তাকে। কিন্তু বিল মেটাতে গিয়ে 440 ভোল্টের ঝটকা খেল নীল। এ কি, এ তো মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা গেল কোথায়? বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামা কাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল। সারা পার্টিতে ওই 30,000 টাকাটা ওভাবেই রাখা ছিল ওর ছেড়ে রাখা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে। মাথায় বাজ পড়ল নীলের। প্রায় 6টা বাজে, 7টায় বেরোবে আদ্রিতা। দাঁত খিচিয়ে সেই বুটিকের ম্যানেজার বলল, কি হলো, পেমেন্টটা তো করুন, ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছেন। চোখে জল এসে গেল নীলের। ম্যানেজারকে অনুরোধ করলো সে, দাদা, আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম, কোনোভাবে 30,000 টাকা চুরি হয়ে গেছে, আমায় ড্রেসটা দিন, আমি বাকি 30,000 টাকা দিয়ে দেব, কথা দিচ্ছি। ম্যানেজার বলে উঠল, যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই। এই কে আছিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালাটা পরিয়ে দিল নীলকে। চমকে উঠল নীল। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম, অকর্মা কোথাকার। ব্যঙ্গ করে বলে উঠল চিত্রা। কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না নীল। সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল। কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা। অপূর্ব মোহময়ী দেখাচ্ছিল তাকে, যেন স্বর্গের কোনো অপ্সরা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলারও সুযোগ দিল না, যেন জানতই যে নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে। ড্রেসিং টেবিলে রাখা আদ্রিতার বাবা প্রতীক সেনের ফটো ফ্রেমটা তুলে নিয়ে প্রশ্ন করল নীল, এ আমাকে কোথায় ফাঁসিয়ে গেলেন গুরুদেব? আপনার কথায় আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম। ঈশ্বর জানেন, এর পিছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি জানি না আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি। শুধু এইটুকু জানি, আদ্রিতাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। কিন্তু রোজকার এই অপমান তো আমি আর নিতে পারছি না। হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল। দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল, আর দেখল 40টা মিসড কল আর 10টা টেক্সট মেসেজ। নীল প্রথম মেসেজটা খুলে পড়ল, নীল, তোমাকে ভীষণ প্রয়োজন, একবার যোগাযোগ করো। জানি তুমি রেগে আছো, কিন্তু এখন ওসব ভুলে যাও প্লিজ। এমন অনেকগুলো মেসেজ পড়ার পর মাথা গরম হয়ে উঠল নীলের। আপন মনেই সে বলল, বাবা, এত ভালোবাসা। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো নীল। নীল ভীষণ ঠান্ডাভাবে উত্তর দিল, বলুন মিস্টার শশাঙ্ক রায়চৌধুরী। এমন কঠোর সম্ভাষণ আশা করেননি শশাঙ্ক রায়চৌধুরী।
কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, কেমন আছিস দাদু ভাই? তোকে বড় মিস করি। নীল বিদ্রুপ করে বলল, এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে? বৃদ্ধ বোধহয় এইসব শোনার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। বেশ দুর্বলভাবে বলে উঠলেন, জানি বাবা, তুই রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক। নীলের থেকে কোনো উত্তর না পেয়ে শশাঙ্কবাবু বলে চললেন, কিন্তু বিশ্বাস কর, এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি। নীল বিদ্রুপের সুরে বলল, খবরে শুনলাম রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়ল তো। শশাঙ্কবাবু এড়িয়ে গিয়ে বেশ দুর্বল গলায় বললেন, তোর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি? না রে পাগল, আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে। নীল বুঝতে পারল মানুষটা এত সহজে কাবু হওয়ার নয়, তাই বেশ বিরক্ত হয়ে বলল, গলা শুনে নিয়েছেন, বাই। না না, নীলের ফোন রাখার আগেই চিৎকার করে উঠলেন শশাঙ্কবাবু, ফোন রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ। আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই। শশাঙ্কবাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রীতিমতো বিরক্ত হয়ে বলে উঠল নীল। তারপর নিজেকে একটু সংযত করে বলল, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি, আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। শশাঙ্ক ভীষণ ক্লান্তভাবে বলল, কিন্তু দাদু ভাই, আমি যে একেবারে ভালো নেই। অস্ত্রটা গিয়ে জায়গা মতো লাগলো। অস্থির হয়ে উঠল নীল। কেন, কি হয়েছে? পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি, কারণ নীলের কাছেই আছে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্কবাবু, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে। কখন আছি কখন নেই ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে। আয় না একবার, একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে। নীল জানে এই হঠাৎ উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। তাই না চাইতেও শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল। ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। তবে আমি বাড়িতে আসছি না, অফিসেই আপনার সঙ্গে দেখা করে নেব, বাই। আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে। নীল বোকা নয়, ও জানে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে রটে যাওয়ার পরেই হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী ওকে মিস করা শুরু করেছেন। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। চিৎকার করে বলল, এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে? এতগুলো বছর পরে হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন? নীলকে তার এত কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর। সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না। এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন?
এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল। আর ওর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয়, আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল, কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী। নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল। সবাই ওকে অপমান করত। ওই বাড়িতে না ও ঠিক মতো খাবার পেত, আর না ওর কোনো আলাদা ঘর ছিল। কখনো কার্পেটের উপর ঘুমোতো, তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো। হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে, আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান। কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফটগুলো দেখাতো, তখন লজ্জায় ওর ভিতরটা পুড়ে ছাই হয়ে যেত। এই যে শোনো, নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে। আর গিফটটা যেন দামি হয়, হ্যাঁ, মানে খুব দামি, কয়েক লাখ টাকা। ওকে? কয়েক লাখ টাকা? কিন্তু অদ্রিতা, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব? এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না? স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল। দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাগ দেয়। আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল, তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল। এই ফোনটা মানে এটা তো একটা স্পেশাল এডিশন। এটার দাম তো 3 কোটি টাকা। তুমি এটা পেলে কোথা থেকে? আসলে এটা অরিজিনাল নয়। আমি ওই ফোনটারই একটা কপি এনেছি। কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয়, কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল। পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল। এই ফোনটা একটু দেখুন না প্লিজ। ওয়াও, আচ্ছা ম্যাম, আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু? কে মিস্টার রয় চৌধুরী? ও
ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন? হ্যাঁ। না না, আমি ওনাকে চিনি না। আমি কেন, আমার মনে হয় কেউই ওনাকে চেনে না। বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না। আমিও কোনোদিন ওনাকে দেখিনি, কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন? অ্যাকচুয়ালি ম্যাম, আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন। এই কাটিং, এই ডিজাইন, এই লোগো, এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা, যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। সেজন্য জিজ্ঞেস করছি ম্যাম, আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন? তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী, নাকি নীল এই ফোনটা চুরি করেছে? বেকার নীলের কাছেই কোটি টাকার ফোন কোথা থেকে এলো? নীলের সত্যিটা তাহলে কি? আর ও যদি সত্যি বড় লোক হয়ে থাকে, তবে ওর নিজের শ্বশুর বাড়িতে খরচামাই ওই বা থাকে কেন? আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল। তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল। কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল। নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে। কটা বাজে রে? আমার খুব লেট হয়ে গেছে, বুঝলি? তোরা খেল, ঠিক আছে? তোরা খেল, আমি আসছি। নীল, জল পড়ছে না কেন দেখো না। নীল, নীল, নীল কোথায় গেল? নীল, নীল, নীলকে ডাকছে কেন বলতো? ওইদিকে বাড়িতে আদ্রিতা আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। মা তোমাকে কিছু বলে গেছে নীল? হ্যাঁ, কোথায় গেছে ও? না, আমি ওর কোনো খোঁজ খবর রাখি না। আমার একটা কথা মনে হচ্ছে, ওকে না এবার একটু শীতে করতে হবে। একটা কাজে যদি আসতো ছেলেটা, যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায়। আমি ওকে বলেছিলাম R&B গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে, আনেনি। আজকেও ভালো করে অফিসে নিয়ে যাব, ভ্যানিশ হয়ে গেল। কোথায় গেল কে জানে? আমার ভাগ্যেই জুটেছে এরকম একটা ছেলে। দিদি, তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে? এটা আবার কি বলছিস? আমার কি দোষ? দেখ, ওই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি। যা করেছে তোর বাবা করেছে, এটা আমার কোনো দোষ। তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো, কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয় মনে করল। এই যে লাট সাহেব ফিরলেন রাজকার্য করে, এদিকে এসো। তোমার ফাঁকিবাজির আলোচনাই এখানে চলছে। মা প্লিজ থাক, মা থাক, ভাল লাগছে না। এমনিতেই অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে, আর বিজন আমার ওয়েটও করছে। বিজনের নাম শুনেই নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল, আরে যে এই ছেলেটার মতো আর একটা ফাঁকিবাজ না তুমি পাবে না। তুমি কেন দাঁড়িয়ে আছো? এই যে শোনো 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 শোনো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আমি বলেছিলাম R&B গোল্ড ডায়মন্ড থেকে আমার সেটটা তুলেছো, তোলোনি তো। এইটা চাই না আমার। তুমি আমার সাথে অফিসে যাবে, ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে। তোমার জন্য সবসময় লেট হয়ে অফিসে, তোমার জন্য বিরক্ত লাগে। আর ব্যাগটা নিয়ে ওর পেছন পেছন কোথায় যাচ্ছ? যা দিয়ে ওখানে রেখে এসো। নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করতো না। সত্য সব অপদার্থ। কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল। আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে। নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল। চলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ফাইলগুলো নিয়ে ভেতরে এসো। আদ্রিতা যখন ওর ক্যাবিনে পৌঁছলো, তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে। কোথায় ছিলে বলো?
আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি। এই লোকটার কি কোনো কাজকর্ম নেই? 1 ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে। সরি বিজন, আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সবসময় লেট হয়ে যায়। আদ্রিতার কথা শোনার পর বিজনের 1 ঘন্টা অপেক্ষা করার অভিযোগ 1 মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল। কি হলো, হাসছো কেন? লটারি পেলে নাকি? লটারি? হ্যাঁ, তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাম। তবে তার থেকে কিঞ্চিত কম দামি একটা গিফট আমি তোমার জন্য এনেছি। This is a rare diamond necklace for you. এটা আমার জন্য? সত্যি? এই শহরে এটা খুঁজে পাওয়া খুব বিরল। Just like you. Like it? থ্যাংক ইউ। You're welcome. থ্যাংক ইউ ফর দ্য গিফট। আসি তাহলে এখন। আদ্রিতা, আমি আজ পর্যন্ত তোমাকে কোনো রকম উপদেশ দিইনি, কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। এই যে এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে। এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না। ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে। আদ্রিতা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য আসল রেয়ার একটা হীরের গয়না এনে দেবো, এর চেয়েও দামি, এর চেয়ে অনেক অনেক বেশি দামি। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো তোমাকে। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে। নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল। আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি? না না, এটা আমি কি ভাবছি? বিজন আমার বিজনেস পার্টনার, ও আমাদের মেইন ইনভেস্টর। নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক আউট করে গেলে কি হবে? না 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 না, নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না। আমার নীলকে নয়, আমার বিজনকে প্রয়োজন। এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের ওপর রাগ হতে শুরু করে। আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায়। আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে। হাউ ডে ইউ! তোমার এত বড় সাহস! হ্যাঁ, তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকেই এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে? তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, রাইট নাও। গেট আউট! নীল আদ্রিতার এই কথার কোনো উত্তর দিল না। নীল জানতো যে ও যতই কথা বাড়াবে আদ্রিতা ততই বেশি রেগে যাবে। আদ্রিতা যেন তেন ভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানেই শেষ করার চেষ্টা করলো, কিন্তু ও তো জানতো না যে ব্যাপারটা তখন সবে শুরু হয়েছে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কালা নাকি? আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি? কত বড় সাহস রে তোর! নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি না। তোর এই গরিবের পারফিউম, সস্তা শার্ট, পায়ে একটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস? তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত। জিরো, বিগ জিরো। সালা খরচা মাই। চল। নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না, কিন্তু যখন কেউ অন্যের নীরবতা সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন। নীল আঙুল তুলে পেছনের দিকে ইশারা করে। প্রথম কথা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে
ও আমার স্ত্রী। তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই। ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব। তাই এসব ফ্রডগিরি বন্ধ করো। আর দ্বিতীয় কথা, যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না। নীল বিজনকে তার সোয়াগ দেখিয়ে বেরিয়ে গেল। আদ্রিতার রাগে গজগজ করছিল। ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল। ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল। গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না। আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল। কি যে করবেও সেইটাই বুঝে উঠতে পারছিল না। তারপর বিজনের সাথে ওর দেখা হলো, আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো। বিজন একটা খুব বড় পরিবারের সদস্য। আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয়, সাথে বড় ইনভেস্টরও। আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনো চলছে। এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন। বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল, কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল। জাস্ট কি দরকার ছিল বুঝতে পারছি না। কি দরকার ছিল নীলের বিজনকে এতগুলো কথা শোনানোর? এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না। আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না। কি করব? এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে? ভুল করে যদি বিজন ওর টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে। তারপর কি হবে? সেন পরিবারের দেখভাল কে করবে? এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের উপরেও রেগে গেল। আসলে দোষটা ওর নিজেরই। আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল? নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল? আর যদি সে নীলকে সাথে করে না আনতো তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকতো। প্যামেলা, আমি মিটিংয়ে বেরোবো, আমার চেঞ্জটা একটু নিয়ে এসো প্লিজ। থ্যাংক ইউ। আর অন্যদিকে সেন কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ফুরফুরে লাগছিল। তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনটা ছিল মিস্টার রায় চৌধুরীর। তিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেসম্যান। হ্যাঁ মিস্টার রায় চৌধুরী, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো। ঠিক আছে, আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে। প্রথমটা, আমার জন্য একটা রেয়ার হীরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে। আর দ্বিতীয়টা, আমি আপনাকে টেক্সট করছি, এটাও কিন্তু একই রকম জরুরি। এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি। কিছু জামা কাপড় কেনো, যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও, আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই। তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে, আমি সেটা চাই না। যখনই দেখি তখনই তুমি ভিখিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো। আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল, আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল। নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল। গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয়, এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা। আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায় চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন। কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে
ওর কোনো ধারণাই ছিল না। যখন নীল সেখানে পৌঁছলো, ফুল ভিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো। নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তখনই হঠাৎ একটা মেসেজ এলো। আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের রিইউনিয়নেও যেতে হতো। গ্র্যাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোন কলেজ বা স্কুলের রিইউনিয়নে যাচ্ছে। এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি। নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগলো, যাদের সাথে ও স্কুলে মজা করত। আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে। আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে। আসলে সোহিনীকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত। অন্যদিকে সেম কর্পোরেশনে ইনভেস্টরদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায়নি। তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল। ভাই, পৃথিবীতে এমন লোকও আছে, কি দেমাগ দেখলি? হ্যাঁ, কাজকর্ম তো কিছু করার নেই, আর কিছু করেও না। হ্যাঁ, শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে। এই 1 বছরে না কিচ্ছু বদলায়নি। আরে আমি তো ভেবেছিলাম যে এর সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই, কিন্তু না, এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচছে। আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো। আর বিয়ে তো অনেক পরের কথা, 2 বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না। হ্যাঁ, আমার তো ভাবলে কিরকম অবাক যা লাগছে। বলেছিস। অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরো রাগ হলো। আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল। ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে। আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে। এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে। আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা। তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে। তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি, আর তোমার কাছে বিয়ের কোনো শর্তও রাখিনি। কিন্তু কিন্তু তুমি না আমার সাথে কি করলে? এই গাধাটার সাথে আমাকে বিয়ে দিলে। আমার আমার জীবনটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি যদি একটু জানতাম যে ও ও কিছু করে না, ঘর চাপাই হয়ে থাকবে, এইসব কাজকর্ম করে, তাহলে আমি কোনোদিনই বিয়েতে রাজি হতাম না বাবা, কোনোদিন না, কোনোদিন। আমি তো সবসময় ভাবতাম যে বাবা মারা তাদের সন্তানের ভালো চায়, কল্যাণ চায়, তাদের জন্য চিন্তা করে। কিন্তু কিন্তু বাবা, তুমি আমার জন্য একটু চিন্তা করোনি। তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছিলে, শেষ ইচ্ছাটুকু রাখতে চেয়েছিলে, পালন করা হয়ে গেছে, আর আমাদের তুমি ছেড়ে চলে গেলে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। অন্যদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো।
হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল। ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত। নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছলো, ওর পুরনো জামা কাপড়, পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল। এই, 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 থাম থাম। এই, কোথায় যাচ্ছিস শালা ভিকিরি? না না দাদা, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এই হোটেলেই এসেছি। শালা মিথ্যে কথা বলার জায়গা পাস না, হ্যাঁ? মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তো দেখতিস। এটা একটা প্রাইম হোটেল, বুঝেছিস? এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে। শালা তোর মতো একটা ভিকিরি একটা ফ্যাট প্যাটে আওয়াজ বের করা বাইক নিয়ে চলে এসেছিস, আর আমি তোকে ঢুকতে দেবো না দাদা, আমাকে ইনভাইট করা হয়েছে। আমাকে শুনুন, শুনুন না, আরে, চল, আমাকে একবার ঢুকতে দিন আমাকে। আরে, এখান থেকে। নীল পড়ে যেতেই একটা দামি গাড়ি ওখানে এসে দাঁড়ালো। এই গাড়িটি আর অন্য কারো নয়, হোটেল স্যার। প্রাইমের মালিক মিস্টার খান্নার ছিল। কি হচ্ছে কি এটা? হোটেলের গেটের সামনে এসব এসব ক্যাশ চলছে এখানে। হোটেলের বদনাম হবে না এতে? স্যার দেখুন না, এই যে ভিকিরিটা হোটেলে ঢুকতে যাচ্ছে, আমি বারণ করছি, শুনছে না স্যার? ছাড়া আপনি কি করতে আছেন? কে, কি হচ্ছে দেখি দেখি কে? মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন, আর ওনার মুখটা হাঁ হয়ে গেল। নীল স্যার, আপনি? এক্সট্রিমলি সরি স্যার। স্যার স্যার, আপনি একটা ইনফর্ম করেননি কেন আমাকে? আপনি আসবেন জানলে তো আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে। ছি 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 ছি। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না প্লিজ। জানোইনি কে? নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গার্ডটিও অবাক হয়ে গেল। আরে স্যার, সরি স্যার, এক্সট্রিমলি সরি, আপনি আমার সঙ্গে আসুন। সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে স্যার। সালাম স্যার। নীল কি তবে সত্যিই একজন খুব বড়লোক কেউ? জানতে পকেট এফএম এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন, বস, দুনিয়া যার বসে, যেটা ভারতীয়রা সবচেয়ে বেশি শুনছে। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন।